Assalamualaikum, Miss. Waalaikumsalam. Miss, Assalamualaikum. Assalamualaikum, ma'am. Waalaikumsalam. Miss, Assalamualaikum, sir. Miss, Waalaikumsalam. Miss, Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum, ma'am. Waalaikumsalam. Miss, Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. আচ্ছা, আমরা তো একাদশ অধ্যায়ে বইয়ে যতটুকু ছিল সেটা ক্লাস করানো হয়ে গেছে। এবার আমরা কিছু সাজের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর দ্বাদশ অধ্যায় কি শেষ করে দিয়েছেন স্যার নাকি চলছে? কেউ বলো, দ্বাদশ অধ্যায় কি চলছে না শেষ হয়ে গেছে? মিস, শেষ হয়ে আচ্ছা, স্যার এখন কোন অধ্যায় পড়াচ্ছেন? মিস, তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায়। আচ্ছা, তাহলে আমি দুই একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে। আগামী দিন তাহলে আমি কোন অধ্যায় শুরু করব? তোমরা যে অধ্যায়টা বলবে যে অধ্যায়ের প্রবলেম আছে, যেগুলো আরেকবার বোঝালে ভালো হয়, এরকম বলে সেই অধ্যায়টা পড়াবো। কোনটা বলে দেখি? কোন অধ্যায়টা আরো ভালো করে পড়া দরকার? তোমাদের তো 12 অধ্যায় শেষ, তাহলে তো সব অধ্যায় মনে হয় শেষ। আচ্ছা, দশম অধ্যায় হয়েছে তোমাদের? কই কেউ কোনো রেসপন্স করে না, কেউ জানো না? নাবিলা, দশম অধ্যায় তোমাদের পড়ানো হয়েছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? মিস, হ্যাঁ, বলো। মিস, আপনি বললেন না যে কোন অধ্যায় সমস্যা? মিস, আমাদের তো আবার স্যার শুরু থেকে ধরলো না। আপনিও যদি প্রথম কোন একটা চ্যাপ্টার ধরতেন, যেমন ও আচ্ছা, পঞ্চম নাম্বার যে অধ্যায়টা। আচ্ছা, তোমাদের তাহলে একটা কাজ করতে হবে। পঞ্চম বলতে আমরা তো হচ্ছে অধ্যায়গুলো আমাদের স্যারেরা আমার তো ভাগ করে নেওয়া আছে। আমি যেমন পড়া যায়, তোমাদের হচ্ছে তৃতীয় চতুর্থ, তৃতীয় স্যার পড়েছে, আমি দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম এরকম অধ্যায়গুলো ভাগ করা আছে। তো তাহলে এগুলোর মধ্যে বলতে হবে, বুঝছো? পঞ্চম তো স্যার পড়িয়েছেন, স্যারই আবার পড়াবেন। তাহলে ধরো দ্বিতীয়তে তো কোনো প্রবলেম নাই, কারণ দ্বিতীয়তে তেমন আলোচনা নেই। দ্বিতীয়র পরে তাহলে কোনটা নেক্সট দিন আমি কোনটা নিয়ে আলোচনা করব? চতুর্থ নাকি ষষ্ঠ? মিস, ষষ্ঠ অধ্যায় পড়ি।
আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে, যেগুলো দেখবে কি সালের কোশ্চেন গুলো যদি তোমরা দেখো, দেখলে দেখবে যে কোন সালের কোশ্চেন, ম্যাক্সিমাম সালের কোশ্চেনে দেখবে কি যে কোনো না কোনো অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের লাগানো থাকে। 2-3টে অধ্যায় মিলে প্রশ্নগুলো থাকে, তার মধ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে দিতে পারে, এটা তোমরা জানো। আর গ ঘ যেটা, সেটাও অনেক সময় দেখবে যে 2-3টা অধ্যায় মিলে একসাথে একটা প্রশ্ন উদ্দীপক হিসেবে দেওয়া থাকে, পরে অধ্যায় থেকে 2 ধরনের 2টা প্রশ্ন দিয়ে আলোচনা করা থাকে। এগুলো বুঝতে গেলে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা দেখবে এরকম বেশি হয়, অন্যান্য অধ্যায়ের সাথে যুক্ত করে প্রশ্ন করা হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। প্রশ্ন করলে সাথে সাথে তোমরা উত্তর দিবে, যে যতটুকু বুঝেছো বা যে যতটুকু এই এতদিন ক্লাস করার পরে একাদশ অধ্যায়ের উপরে যা বুঝেছো, তার উপর থেকে যদি আমি কোনো কিছু জানতে চাই, তোমরা বলতে পারলে বলবে, না পারলে বলবে যে মনে পড়ছে না বা বলতে পারছো না, তাহলে আমি ওই জিনিসটা বুঝিয়ে দিব। আচ্ছা, সাধারণত ওই যে বললাম ক খ প্রশ্নগুলো তো যে কোনো অধ্যায় থেকে হতে পারে, তো ক খ নিয়ে আমি আলোচনা করছি না, আমি গ ঘ নিয়ে আলোচনা করব। তো দশম অধ্যায়ে, একাদশ অধ্যায়ে তোমাদের ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটার গয়ে কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নটা এসেছিল এবং ঘয়ে এসেছিল হচ্ছে এই একাদশ অধ্যায় থেকে। তো প্রশ্ন এরকম 2 ধরনের হলে তোমরা কিভাবে উত্তর করবে সেটা নিয়ে একটু আলোচনা করব। একটা উদ্দীপক ছিল, 3টা এরকম জার ছিল, যে জারের মধ্যে কিছু গ্যাস রাখা ছিল। এরকম ধরো 3টা জার। প্রথমটাতে লেখা হচ্ছে পলিথিনের মনোমার। এবার বলো তো পলিথিনের মনোমার কোনটি? বলো, মনোমার আর পলিমার। এই পলিথিন আর হচ্ছে, পলিথিন তো পলিমার, পলিমার তৈরি করতে গেলে ছোট ছোট মনোমার লাগে। এই পলিথিনের মনোমার কি, বলো কেউ? ইথিন। ইথিন। আচ্ছা, আর 2-এ আছে রয়েছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কে দিলে, নাবিলা? জি মিস। আচ্ছা, এবার নাবিলা বাদে কেউ আমাকে বলবে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? মিস মিথেন। মিথেন। ওকে, থ্যাংক ইউ। কে বললে? মিস মৌ। মৌ। আচ্ছা, এবার যেটা বলবো, নাবিলা আর মৌ বাদে অন্য কেউ উত্তর করবে। 3 নাম্বার যেটা রয়েছে, ধরো এটা এ, এটা বি, এটা সি। এই সিতে রয়েছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। কেউ একজন আমাকে বলো যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন একটা বলো। ইথেন। ইথেন। আচ্ছা, কে বললে? সুমাইয়া চৌধুরী। সুমাইয়া চৌধুরী। ওকে, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যদি বলি, তাহলে ইথেন বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এ যৌগ, এখান থেকে এ যৌগটা যদি 10 গ্রামের পূর্ণ দহন হয়, তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে? তোমরা জানো যে পলিথিন তৈরি করতে গেলে একটা তাপমাত্রার প্রয়োজন হয়। তো এই তাপমাত্রার যে পূর্ণ দহন হচ্ছে, দহন আমরা কাকে বলি বলতো? কিসের সাপেক্ষে বিক্রিয়া সংঘটিত হলে আমরা তাকে দহন বলি? অক্সিজেনের সাপেক্ষে। ওকে, ধন্যবাদ। অক্সিজেনের সাপেক্ষে যখন কোনো বিক্রিয়া সংঘটিত হয়, তখন আমরা সেই বিক্রিয়াকে দহন বলি। তো বলেছে যে এই যৌগটি 10 গ্রাম, তার মানে পলিথিনের 10 গ্রামের পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে সেটা বের করতে হবে। কেউ করতে পারবে?
যদি কেউ পারো তাহলেও বলো, যদি না পারো তাহলে আমি করে দিব। একটু তাড়াতাড়ি রেসপন্স করলে ভালো হয়। তোমরা কি কেউ পারবে একটু বলো? আচ্ছা, আমি কি কোনো কঠিন প্রশ্ন কাউকে জিজ্ঞেস করেছি? তোমরা এই যে সবাই চুপ রয়েছো, আমি বললাম যে এটা পারবে কি পারবে না, এই পারবো কি পারবো না এইটুকু বলতে তোমরা পারছো না? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? কিছু বুঝিনি। তোমরা কি শুনতে পাচ্ছ? এটুকু অন্তত বলো, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? মিস এখন শোনা যাচ্ছে। এতক্ষণ কি শোনা গেছে যায়নি? মিস আটকে যাচ্ছিল। ও আচ্ছা, আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এই গয়ে যে প্রশ্নটা এসেছে যে পলিথিনের এই মনোমারের যৌগটি যদি 10 গ্রাম পূর্ণ দহন হয় তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হবে, এইটার উত্তর কি তোমরা পারবে নাকি আমি করে দিব? মিস একটা একটু করে দেখাবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমাকে প্রথমে যেটা বলতে হবে যে এ যৌগটা হচ্ছে পলিথিনের মনোমার, তার মানে পলিথিন। তাহলে ইথিনের থেকে আমরা পলিথিন পাই, তো ইথিনের বের করো, আণবিক ভর বের করো। ইথিনের আণবিক ভর বের করে বলো তো, আণবিক ভর বের করতে পারো না? পারো তো মন, সবাই পারো। আণবিক ভর বের করে আমাকে বলো যে কত হয় ইথিনের আণবিক ভর। CH2 ডাবল বন্ধন CH2, এটা আণবিক ভর বের করে বলো যে কত হয়। মিস 28। 28। আচ্ছা, এরকম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা বলেছি যে ইথিনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে এ যৌগটি 28 গ্রামের পূর্ণ দহনে জলীয় বাষ্প পাওয়া যাবে কতটুকু, সেটা বের করতে গেলে আমাদের বিক্রিয়াটা আগে সম্পূর্ণ করতে হবে। কার সাথে বিক্রিয়া করতে হবে? ইথিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি হয় সেটা আমাকে বের করতে হবে। আমি প্রথম চিত্রটা মুছে দিলাম, যেহেতু প্রথম চিত্রটা আমার এই মুহূর্তে দরকার, আর পরের দুইটা পরবর্তীতে দরকার। প্রথমটার যেহেতু প্রশ্ন আমরা বুঝেই গিয়েছি, আমি এটা মুছে দিলাম। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে 28 গ্রাম, 28 ধরো পেলাম। এবার আমাদের জানতে হবে মেন যে বিক্রিয়াটা আছে, পুরোটাই মুছে দিই, নাহলে বিক্রিয়াটা তো দেখাতে পারবো না। বিক্রিয়াটা করতে হেল্প করবে আমাকে CH2 3 ডাবল বন্ধন CH2। আচ্ছা, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে, কেউ একজন বলো তো কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড আর পানি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। বিক্রিয়ার ব্যালেন্স করো, তুমি বাদে অন্য কেউ ব্যালেন্স করো। ব্যালেন্স করতে দেখো তো, এই পাশে বিক্রিয়কে কার্বন আছে 2টা, উৎপাদে কার্বন আছে 1টা, তাহলে বিক্রিয়া কি করতে হবে, কোথায় কি করতে হবে বলো? মিস 2 দিতে হবে। কার্বন ডাই অক্সাইডের আগে 2 দিলাম, এবার অক্সিজেন কয়টা হলো? অক্সিজেন 4টা। 4টা, 5টা হয়ে গেছে দেখো উৎপাদে, পানির সাথে একটা আছে, তাহলে 5টা হয়ে গেছে। কিন্তু এদিকে অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাতে যদি করি, এখানে 3 দিলে তখন কয়টা হয়ে গেল? অক্সিজেন কিন্তু 6টা হয়ে গেল। এবার হাইড্রোজেন দেখো 4টা আছে, কিন্তু উৎপাদে হাইড্রোজেন আছে মাত্র
দুইটা, তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হলো। বুঝতে পেরেছেন সবাই বিক্রিয়াটা ব্যালেন্স করা? জি মিস। হ্যাঁ, বিক্রিয়া ব্যালেন্সটা কিন্তু ভালো করে বুঝতে হবে, না হলে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব বলেছে কি পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হবে। এখন জলীয় বাষ্প বলতে আমরা জানি যে পানি। এবার এই পানির আণবিক ভরটাও কিন্তু আমার দরকার হবে। তাহলে 2 ইন্টু হাইড্রোজেন হচ্ছে 1 গুণন 2 আর অক্সিজেন হচ্ছে 16। টোটাল কত হয় বলো তো? 2 দিয়ে গুণ করে একদম 2 + 16 গুণন 2 কত হয়? 36 গ্রাম। 36। 36। আচ্ছা 36, তাহলে আমরা পেলাম দেখো যে 28 গ্রাম এর পূর্ণ দহনে, আমি ডট ডট দিলাম মাঝখানে, কারণ কথাগুলো তোমরা লিখে নিবে। 28 গ্রাম এর পূর্ণ দহনে আমরা জলীয় বাষ্প পাচ্ছি হচ্ছে 36 গ্রাম। তাহলে 1 গ্রামে কতটুকু পাচ্ছি? আর আমাকে বের করতে বলেছে হচ্ছে 10 গ্রাম। তাহলে 10 গ্রামে পাচ্ছি কতটুকু? সেটা হচ্ছে 36 গুণন 10 ডিভাইডেড বাই 20। কত হবে বলো তো? 12.86। 12.86। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম। এখন এরকম ধরনের যে কোনো প্রশ্ন আসলে তাহলে আমরা এইভাবে উত্তর করব, যেগুলো আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখে এসেছি। কতটুকু যৌগ বিক্রিয়া করছে এটা কিন্তু বিক্রিয়া থেকে তোমাকে বুঝতে হবে, এবং কি তৈরি হচ্ছে। এবার এই যে বিক্রিয়াটা তৈরি করে যে আমরা কার্বন ডাই অক্সাইড আর পানি পেলাম, পানির পরিমাণ ব্যালেন্স করতে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এগুলো ব্যালেন্স করতে যে আমরা 2 দিলাম পানির আগে, কার্বন ডাই অক্সাইডের আগে 2 দিলাম, অক্সিজেনের আগে 3 দিলাম। এই ব্যালেন্সটা যদি কেউ করতে না পারো, এখানে যে 2 মলিকুল পানি উৎপন্ন হয়েছে এটা যদি কেউ বুঝতে না পারো, তাহলে কিন্তু টোটাল অঙ্কটাই ভুল হবে। কারণ কি করবে, তোমরা শুধু পানির আণবিকটা ভরটা বের করবে, সেক্ষেত্রে তোমার 18 বের হবে। এখন 28 এর সাথে যদি 18 করে ক্যালকুলেশন করো তাহলে তার অঙ্কটা হলো না। এই জন্য বিক্রিয়া করে যেমন কি তৈরি হচ্ছে, সাথে সাথে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যাগুলো যেন সমান হয় সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের প্রশ্ন তোমরা আরো সালের কোশ্চেনে পাবে, সেগুলো থেকে অন্যান্য যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে নিজেরা। এরপরে ঘয়ে বলেছে কি যে বি এবং সি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। কেউ মনে করে বলতো যে বি যৌগটা কি ছিল? মিস মিথেন। মিথেন ছিল। আর সি যৌগটা কি ছিল? মিস ইথেন। ইথেন ছিল। আচ্ছা, মিথেন আর ইথেন। এবার বলেছে বি এবং সি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। মিথেন থেকে ইথেন তৈরি করা সম্ভব কিনা। সম্ভব বলতো কেউ? মিথেন থেকে ইথেন তৈরি করা সম্ভব? জি মিস। কিভাবে সম্ভব সেটা এখন তাহলে আমাদের বলতে হবে। আমি বলবো, তোমরা বিক্রিয়াটা বলবে। হচ্ছে ঘয়ের আলোচনা করছি। সালের কোশ্চেন 2019-এর প্রশ্ন সলভ করছি, তোমরা পরবর্তীতে আবার প্রশ্নটা দেখে সুন্দর করে করবে। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা। তাহলে বলেছি কি মিথেন থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা, সেটা যদি সম্ভব হয় তাহলে সমীকরণ সহ এটাকে উল্লেখ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা বিক্রিয়া করব মিথেন। আমরা জানি মিথেন হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া দ্বারা 4 ধাপে কি করে হাইড্রোজেনকে রিপ্লেস করে সবগুলো ক্লোরিন এখানে কার্বনের 4 হাতে 4টা নিয়ে সেটা আমরা কি দেখেছি যে হাইড্রোজেনটা রিপ্লেস করে পুরোটাই কার্বন টেট্রাক্লোরাইড হয়ে যায়। এখন প্রথমে যে যৌগটা তৈরি হয় ক্লোরিনের সাথে সেটা হচ্ছে ইউভি আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে প্রথমে বিক্রিয়া করে কি তৈরি হয় কেউ বলো তো? মিস ক্লোরোমিথেন আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। আচ্ছা, ক্লোরোমিথেন বা ওটাকে আমরা মিথাইল ক্লোরাইডও বলতে পারি। তাহলে হচ্ছে CH3Cl তৈরি হবে, আর সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এবার এখানে যে মিথাইল ক্লোরাইড তৈরি হলো, এই মিথাইল ক্লোরাইড কি করবে, সোডিয়াম এবং হচ্ছে
আরেকটা ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, দুই মলিকুল মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম দানা। আচ্ছা, এখানে যে সোডিয়ামটা ব্যবহার করা হয়েছে, সোডিয়াম দানা অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে সোডিয়ামকে খোলা অবস্থায় বা রাখা যায় না কেন, বা হচ্ছে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখতে হয় কেন, এরকম একটা প্রশ্ন তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। কারণ হচ্ছে সোডিয়াম দানাটা হচ্ছে খুবই দাহ্য পদার্থ। যখন এটা প্রকৃতিতে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে সংস্পর্শে আসবে, সাথে সাথে এটাতে আগুন ধরে যায়, যার কারণে এটাকে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। কারণ কেরোসিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, এটার উপরে প্রলেপ দিয়ে রাখে, যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে বাধা প্রদান করে, যার কারণে সোডিয়ামকে কোনো বদ্ধ পাত্রে বা হচ্ছে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। এবার এই ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড যেটা বলি না কেন, দুই মলিকুল আমি একেবারে লিখলাম, এটা বিক্রিয়া করবে কার সাথে? সোডিয়ামের সাথে। বিক্রিয়া কিসের উপস্থিতিতে করবে? শুষ্ক ইথার। ইথারটা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করে। কেউ কি প্রভাবক কি এটা বলতে পারবে? প্রভাবকটা কি কেউ বলতে পারবে? আচ্ছা, প্রভাবক হচ্ছে এমন একটি জিনিস যেটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে, ত্বরান্বিত মানে হচ্ছে প্রয়োজনে বৃদ্ধি করতে, প্রয়োজনে হ্রাস করতে সাহায্য করে। বিক্রিয়া কখনো যদি প্রয়োজন যে উৎপাদ আমার বেশি প্রয়োজন, তাহলে এই যে ধরনের প্রভাবক গুলো ব্যবহার করা হবে সেগুলো বিক্রিয়া থেকে উৎপাদ তৈরিতে সাহায্য করে। আবার কখনো কখনো কি হয় যে আমাদের উৎপাদের চেয়ে বিক্রিয়কটা বেশি প্রয়োজন, তখন হচ্ছে এই বিক্রিয়ায় বিক্রিয়ক ফিরে পেতেও এই ধরনের প্রভাবক গুলো কাজ করে। এখানে শুষ্ক ইথারটা ওরকম ভাবে কাজ করেছে, যেটা বিক্রিয়ার ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করে এটা বিক্রিয়ার মেন যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা তৈরিতে সাহায্য করবে। এটা বিক্রিয়া করে তৈরি হয় হচ্ছে ইথেন, CH3CH3। আর কি তৈরি হবে বলতো? আর কি তৈরি হবে কি বলতে পারবে? মিস সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। মাঝখানে কি তোমরা আবার শুনতে পাচ্ছিলে না, তাই না? নেটওয়ার্কের খুব জি মিস। নেটওয়ার্কের খুব সমস্যা করতেছে, বারবার আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে সোডিয়াম ক্লোরাইড আর আমার হচ্ছে যে ইথেন তৈরি হলো। এবার বিক্রিয়া ব্যালেন্স করার প্রয়োজন আছে। দেখো তো কোথায় কি করতে হবে। মিস সোডিয়াম ক্লোরাইড তুলতে হবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের আগে তুলে দিলাম, এরপরে মিস তাহলে ওই যে নাইট্রোজেন সোডিয়ামের আগে তেল। সোডিয়ামের তুলিতে আগে হবে। আবার তুল দিতে হবে। ওকে, ধন্যবাদ তোমাদের। তাহলে সোডিয়ামের আগে তুল দিলে আমার বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। এবার কি বলেছে? পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। পারস্পরিক বলতে কি বোঝাচ্ছে? মিথেন থেকে যেমন ইথেন তৈরি সম্ভব, ইথেন থেকেও মিথেন তৈরি সম্ভব কিনা, বা হচ্ছে অন্যান্য যদি দেখায় যে ইথেন থেকে মিথেন প্রস্তুত প্রণালী। আচ্ছা, পারস্পরিক রূপান্তর বলতে সাধারণত এটাই বোঝায় যে মিথেন থেকে যেমন আমরা ইথেন পেলাম, ইথেন থেকে আমরা মিথেন পাবো কিনা সেটা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে। এটা কিন্তু একটু জটিল বিক্রিয়া হবে, কারণ অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের এই বিক্রিয়ায় আসতে হবে। প্রথমে আমরা কি করতে পারবো, যে আমরা হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড তৈরি করব। পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে নিতে হবে। অ্যালকোহলটাকে অক্সিজেনের উপস্থিতিতে, জায়মান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে নেওয়ার পরে সেই অ্যাসিডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট তৈরি করতে হবে। দেন হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমরা মিথেন পাবো। যে বিক্রিয়াটা খুব ইজি ভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা একটা দেখালাম, কিন্তু যখনই আমরা এই ইথেন থেকে মিথেনকে ফিরে পেতে যাব, কারণ হচ্ছে কি, দেখো ইথেন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ, সেটা থেকে
এক কার্বন বিশিষ্ট মিথেনে ফিরে আসতে হবে। তার মানে মাঝখানে অনেকগুলো স্টেপ পার করে দিয়ে কিন্তু আমাদের এই পারস্পরিক রূপান্তরটা করতে হবে। কিভাবে করবো একটু দেখো, বিক্রিয়াগুলো শুধু আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু বিক্রিয়ার বর্ণনাও পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি কিন্তু গতদিন তোমাদের বলেছিলাম যে 2-1টা সালের কোশ্চেন নিয়ে আলোচনা করার পরে আমি তোমাদের একটা রিটেন পরীক্ষা নেব। এরই মধ্যে তোমরা মেইল করা সবাই শিখে নিবে। তোমাদের মধ্যে মেইল করতে কে কে পারো একটু বলো তো। আজকে যারা 16 জন প্রেজেন্ট আছো, কে কে মেইল করতে পারো? হাত তুললেই হবে। শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, কে কে করতে পারবে একটু বলো তো, মুখেই বলো একটু, কে কে করতে পারবে? মিস আমি। আচ্ছা, সুমাইয়া পারবে, আর কে পারবে? আচ্ছা, আর কেউ রেসপন্স মিস করতে? আপনাকে খাতার ছবি তুলে পাঠিয়ে দিব, এটাই হ্যাঁ বলছেন? হ্যাঁ, খাতার ছবি তুলে সাধারণত তোমরা কি করো, মেসেঞ্জারে যেমন স্ক্রিনশট দিয়ে পাঠাও না, তো ওখানে তোমাদের কি করতে হবে, একসাথে ধরো 4-5টা পেজ যখন হয়ে যাবে তখন হচ্ছে তোমাকে স্ক্যান করে দিতে হবে। স্ক্যান করলে মেগাবাইটটা কমে যায়, তখন মেল করতে সুবিধা হয়। তোমরা ছবিটা তুলবে এবং তোমাদের হচ্ছে প্রত্যেকেরই মোবাইলে দেখবে কেম স্ক্যানার আছে, বা কেউ হচ্ছে না না থাকলে তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে নিবে কেম স্ক্যানার। ওটা দিয়ে যখন ছবিটা তুলে স্ক্যান করবে তখন ওটার মেগাবাইটটা কমে যায়। যখন তোমরা হচ্ছে যে ফাইল অ্যাটাচ করবে মেল করতে, যে তখন 4-5টা পেজ হলেও তখন আর প্রবলেম হবে না। আমি কিছু রিটেন পরীক্ষা নিতে চাই, এই জন্য প্রশ্নগুলো যে অত বড় হবে তাও কিন্তু না, কিন্তু তোমাদের লেখার ধরনটা আমি আসলে দেখতে চাই, কারণ তোমাদের কাছে থেকে কিন্তু আমরা খুব কম সময় পেয়েছি। কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা লিখো, ওইভাবে লিখলেই তোমরা ভালো নম্বর পাবে কি না, নাকি আরো কিছু তোমাদের শেখানো প্রয়োজন, এগুলো ডিটেলস জানতে পারলে। আর যদি আমাদের 30শে মার্চ কলেজ খুলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে তো আমরা সরাসরি কলেজে যে ক্লাস করার সুযোগ পাবো, স্কুলে যে ক্লাস করার সুযোগ পাবো। কিন্তু ততদিন পর্যন্ত আমরা অন্তত এগুলো একটু দেখবো। আমি হয়তো আগামী ক্লাসেও এর ধারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, দেন আমি তোমাদের একটা রিটেন পরীক্ষা নিব। তোমরা সবাই একটু চেষ্টা করবে বাসায়, যারা যার যা যা আছে সবাইকে বলবে যে তোমাদের একটু মেইলটা শিখাতে। মেইল করা কিন্তু খুবই সহজ, জাস্ট মেইলে যাবা, তোমাদের মেইল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তোমরা ওখান থেকে, আর এখন তো সবাই আরই আছে কারণ সবাই তো গুগল ফর্মে পরীক্ষা দাও, তাহলে ওখান থেকে জাস্ট হচ্ছে কম্পোজ মেইলে গিয়ে ছবিগুলো অ্যাটাচ করে পাঠিয়ে দিলে, আমার মেইলটাতে পাঠিয়ে দিবে, আমি তোমাদেরকে মেইল নম্বরটা দিয়ে দিব, বা আমার মেইল তো মনে হয় ওয়েবসাইটেও ফেসবুক পেজেও সবার মেইলই তো দেওয়া রয়েছে, তোমরা একটু শিখে নিবে এটার আগে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে ইথেন থেকে মিথেন প্রস্তুত কিভাবে করা যায়। তাহলে ইথেনটা প্রথমে কি করবে, কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে। দুইটা বিক্রিয়া কিন্তু প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, করে তৈরি হলো হচ্ছে, সেই ক্ষেত্রে ছিল মিথাইল ক্লোরাইড। এবার যেহেতু ইথেন বিক্রিয়া করতেছে ক্লোরিনের সাথে, তাহলে তৈরি হবে হচ্ছে ইথাইল ইথাইল ক্লোরাইড। ক্লোরাইড। ওকে, থ্যাংক ইউ। ইথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমি কি বলেছি, ইথাইল ক্লোরাইড বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে কি তৈরি হবে কেউ বলো তো? আমি এখানে যোগ দিয়ে দেখাচ্ছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, করে আমি এদিকে প্রোডাক্ট তৈরি করছি, বলো কি তৈরি হবে? কি তৈরি হবে একটু চেষ্টা করো, তাহলেই পারবে। দেখো, শুধু ক্লোরিন, হ্যাঁ ইথানল তৈরি হবে, কারণ ক্লোরিনটা সরে যে সোডিয়ামের সাথে এসে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, আর এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH, যেটা অ্যালকোহল গ্রুপ বলে থাকি, জাস্ট ওখানে গেলে আমরা ইথানল পেয়ে যাব। তাহলে মেন প্রোডাক্ট হচ্ছে CH3CH2OH, এটা পেলাম, আর এর সাথে পেয়েছিলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বাই প্রোডাক্ট হিসাবে। এবার আমরা যে ইথানলটা পেলাম, সেই ইথানলকে কি করব, জাইমান অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়া করব। বিক্রিয়া করলে কি তৈরি হবে বলতো, বলতে পারবে কেউ? জাইমান অক্সিজেনের সাথে যখনই বিক্রিয়াটা করব তখনই আমরা আরো কিছু যৌগ থেকে জাইমান অক্সিজেন তৈরি হয়, কি কি থেকে বলতো?
পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার উপস্থিতিতে জার্মান অক্সিজেন তৈরি হয়। এবার কি হবে বলতো? বলেছিলাম কিন্তু যে অ্যাসিড হবে, কি অ্যাসিড হতে পারে বলতো? ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক হবে? দেখো ভালো করে খেয়াল করো। মিস ইথানোয়িক। ও আচ্ছা, ইথানোয়িক বলেছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, কথা কেটে কেটে আসতেছিল তো, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এবার কি করব? ইথানোয়িক অ্যাসিডকে পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। উপরের দিকে একটু মুছে দিলাম। কি করব এবার? ইথানোয়িক অ্যাসিডকে বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে কি তৈরি হবে বলতো? জাস্ট এই যে সোডিয়াম গ্রুপটা এখানে আছে, এখানে চলে যাবে, যে কি করবে, এখান থেকে OH টা ভেঙে বের হয়ে যাবে, আর এখানে আবার যে OH আছে মিলে এটা পানি হয়ে বের হয়ে যাবে। OH বলতে এখানে একটা ও যাবে, এখানে একটা ও দেখাতে হবে, কারণ এখানে তো ডাবল বন্ধন। এখান থেকে শুধুমাত্র এই হাইড্রোজেনটা আর এখান থেকে এই OH টা মিলে এখান থেকে পানিটা বের হয়ে যাবে, আর এই সোডিয়ামটা এখানে এসে ইন করবে। তাহলে এটার নাম কি হবে, কেউ বলতে পারবে নামটা? মিস সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড বা হচ্ছে ইথানয়েড, এমনি শুধু ইথানয়েডও বললে হয়, সোডিয়াম ইথানয়েডও হবে, সোডিয়াম ইথানয়েড। আচ্ছা ঠিক আছে, CH3COON, সোডিয়াম ইথানয়েড। এবার এই সোডিয়াম ইথানয়েড কার সাথে বিক্রিয়া করবে আবার বলো তো? বলতে পারবে আবার কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। থ্যাংক ইউ। এবার লাস্ট আমরা পেয়ে গেছি, কি পাবো বলো তো এটা থেকে? মিস মিথেন। মিস মিথেন। মিথেন পেয়ে গেছি। ওকে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেকেই খুব ভালো রেসপন্স করতেছো। এরকমই রেসপন্স করবে, ক্লাসে রেসপন্স করলে ক্লাসে পড়ায় মজা লাগে, না হলে মজা লাগে না, কারণ তোমরা চুপচাপ থাকো, মনে হয় কি রেকর্ড ক্লাস করতেছি। আজকে ক্লাসটা খুব ভালো লাগলো, তোমরা সবাই রেসপন্স করতেছো, তার মানে বিষয়টা তোমরা অনেকেই সুন্দর বুঝেছো, অনেকে বাসায় পড়াশোনা করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিথেন। আর বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে বলতো? কি কি থেকে গেল? একটু দেখে বলো যে কি কি থেকে গেল। দেখো ওখানে থেকে গেল হচ্ছে সোডিয়াম 2টা, তারপরে কার্বন থেকে গেল, আর অক্সিজেনও থেকে গেল, সব মিলে আমার কি তৈরি হবে? হাইড্রোজেন দেখো এখানে 3টা ছিল, এখানে একটা ছিল, 4টা কিন্তু হাইড্রোজেন বেরিয়ে গেছে পুরোটাই। আবার কার্বন একটা এখান থেকে চলে গেছে, তাহলে আর কি কি থাকে বলো? বলো বলো, কেউ বলো। মিস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে হবে না, কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে, সেক্ষেত্রে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। উৎপন্ন, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তাহলে আমার মেইন প্রোডাক্ট হচ্ছে মিথেন, আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা এখানে সোডিয়াম কার্বনেট লবণ পাবো। এই হলো মিথেন থেকে কিভাবে ইথেন পাওয়া যায় এবং মিথেন থেকে কিভাবে আমরা মিথেন পেতে পারি সেটা পারস্পরিক রূপান্তর। নাবিলা স্ক্রিনশট নিয়েছো? জি মিস। ঠিক আছে, এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটাও একটা ষষ্ঠ অধ্যায়ের সাথে একটা মিল রয়েছে, একটা প্রশ্ন। এটা তোমাদের আমি হচ্ছে দেওয়ার সাথে সাথেই তোমরা হয়তো অনেকে বলবে যে এটা আমরা করতে পারবো। সেটা হচ্ছে 42 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ, যেটাতে কি আছে, মেন হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন মানে কি 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 থাকতেই হবে বলতো? হাইড্রোজেন মিস হাইড্রোজেন আর কার্বন। আচ্ছা, এবার হাইড্রোকার্বন থেকে আমরা পেলাম হচ্ছে, বলতেছি যে আণবিক ভর দিতেছি একটা শুধু, সেটা হচ্ছে আণবিক ভর হচ্ছে 42।
আর আরেকটাতে দিচ্ছি যে দ্বিবন্ধন বিদ্যমান, দ্বিবন্ধন কার কার মধ্যে আছে এরকম একটা যৌগের নাম বলছি, কোনো নাম কিন্তু এখানে উল্লেখ করিনি। এখন এখানে প্রশ্ন হচ্ছে এটার নাম হচ্ছে এম, এই এম যৌগের শতকরা সংযুতি বের করতে হবে। কিভাবে এই প্রশ্নের উত্তর বুঝতে পারবে বলতো? এই যে আণবিক ভর 42 লিখেছি, এই আণবিক ভর 42 কার? হাইড্রোকার্বন, তার মানে এখানে কিন্তু প্রথমে চেষ্টা করবে অ্যালকেন তৈরি করার। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা ইথেন, তার আণবিক ভর কত? স্যার মিস 28। 28, ওটা হচ্ছে ইথিনের ছিল 28। আমি বলছি যে হচ্ছে ইথেনের আমরা প্রথমে অ্যালকেন দিয়ে চেষ্টা করব, তারপরে না হলে অ্যালকিন করব, প্রথমে ছোটটা থেকে শুরু করব। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের যে ইথেন যেটা, ওটার আণবিক ভর কত? কার্বন 2টা, তার মানে 12 12 24, আর হাইড্রোজেন হচ্ছে কয়টা? 3 3 6টা, তার মানে 6 24 আর 6 30, কিন্তু এখানে রয়েছে 42। এবার 3 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন দেখো, তার মানে কি প্রোপেন, প্রোপেনের আণবিক ভর কত দেখো দেখি। করতেছো কেউ? প্রোপেনের আণবিক ভর কত? মিস মিস 42। 42। মিস 42 42 কার? প্রোপেন না প্রোপিন? মিস প্রোপেন। প্রোপিন। প্রোপেন। প্রোপেন। আচ্ছা মিস ঠিক। প্রোপিন। প্রোপিন। আচ্ছা, এই যে এক একজন এক একটা কথা বলতেছো, তাহলে কি করে হবে বলো? প্রোপিন মিস বলেছো। প্রোপেন। প্রোপেনের দেখো, প্রোপেনের কি তাই হয়? প্রোপেন তো C3H হচ্ছে 8, তাহলে এটা বের করলে কত হয়? 12 গুণন 3 যোগ হচ্ছে 8, তাহলে 3 12 36, আর 8 কত? 44 না? তাহলে তো 44 তো হলো না, আমাকে বলেছে হচ্ছে 42। তাহলে 42 হতে গেলে অবশ্যই আমাকে হাইড্রোজেনের সংখ্যা কমাতে হবে, তার মানে আমরা কি করব? CH3 CH ডাবল বন্ধন CH2, তাহলে এটা প্রোপিন যদি করি, তাহলে এখানে দেখো তো কয়টা হবে, তাহলে কার্বন হচ্ছে তো 3 12 36, সেটা ঠিক থাকলো। হাইড্রোজেন কয়টা হলো? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? 7। মিস 7টা হয়েছে তো হাইড্রোজেন। আচ্ছা, এখানে হচ্ছে 3 হবে লাস্টে, এখানে 3 হবে না, 2ই তো হবে, কারণ এখানে তো দাঁড়াও দাঁড়াও মিস একটা দাঁড়াও। হাইড্রোজেন কমবে। আচ্ছা, একটা হাইড্রোজেন কমবে প্রোটিন হলে, তাহলে হচ্ছে এমনিতেই আমাদের হওয়ার কথা কত? C3H6 না? কারণ আমরা যদি CnH2n বলতেছি না, জি অ্যালকিন, মিস। তাহলে হচ্ছে কার্বন এখানে কত? 3 12 36 যোগ হচ্ছে 6, 36 আর 6 কত? 6 6 12, তাহলে 42 পেয়ে গেলাম না? এই তো মিস 42 পেয়ে গেছি না? এই 42 আজকে আর হয়তো সময় হবে না, আগামীকাল আগামী ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। এবার তোমরা একটা কাজ করবে, এই 42 যার, সেটার হচ্ছে শতকরা সংযুতি বের করবে প্রত্যেকটার, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন কতটুকু আছে সেটা বের করবে। ঠিক আছে? ঠিক আছে মিস। আচ্ছা ঠিক আছে।